আজকের নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের ৪ অধ্যায়। প্রযোজনা বহুরূপী। নাট্যানুষ্ঠান ৪ অধ্যায়। সাম্রাজ্যবাদী ইংরেজের স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে ভারতবর্ষে একদিন যে অস্থির সন্ত্রাসবাদ দেখা দিয়েছিল তারই পটভূমিকায় রচিত এই ৪ অধ্যায় গল্পটি। এর কাহিনীর চরিত্র তালিকার মধ্যে আছেন ইন্দ্রনাথ। দেশের ছাত্রেরা তাঁকে মানত রাজচক্রবর্তীর মতো। অসাধারণ তাঁর তেজ আর বিদ্যার খ্যাতিও প্রভূত। সেই ইন্দ্রনাথ একটা গুপ্ত সমিতি সংগঠন করেছেন, যার জটিল শিকড় জেলখানার প্রাঙ্গণের মাঝখান দিয়ে ছড়িয়ে পড়েছে বহু দূরে। এই কাহিনীর নায়িকার নাম হলো এলা। অসাধারণ সুন্দরী, শিক্ষিতা, কিন্তু বিবাহ সম্পর্কে তার আছে এক আবাল্য বিরূপতা। সেটা জন্মেছে তার মাকে দেখে এবং বড় হতে হতে আরো অন্যদের দেখেও। সেই এলা একদিন অপরিচয় সত্ত্বেও ইন্দ্রনাথের কাছে এসে অসংকোচে বলেছিল, আমাকে আপনার কোনো একটা কাজ দিতে পারেন না? কলকাতায় সম্প্রতি নারায়ণী হাই স্কুল খোলা হয়েছে মেয়েদের জন্য। তোমাকে তার কর্তৃপদ দিতে পারি। প্রস্তুত আছো? প্রস্তুত আছি, যদি আপনি আমাকে বিশ্বাস করেন। আমি লোক চিনি। তোমাকে বিশ্বাস করতে আমার মুহূর্তকাল বিলম্ব হয়নি। তোমাকে দেখবা মাত্রই মনে হয়েছে তুমি নবযুগের দূতী, নবযুগের আহ্বান তোমার মধ্যে। আপনার কথায় আমার ভয় হয়। ভুল করে আমাকে বাড়াবেন না। আপনার ধারণার যোগ্য হবার জন্য দুঃসাধ্য চেষ্টা করতে গেলে ভেঙে পড়ব। আমার শক্তির সীমার মধ্যে যতটা পারি বাঁচিয়ে চলবো আপনার আদর্শ, কিন্তু ভান করতে পারবো না। সংসারের বন্ধনে কোনোদিন বদ্ধ হবে না, এই প্রতিজ্ঞা তোমাকে স্বীকার করতে হবে। তুমি সমাজের নও, তুমি দেশের। এই প্রতিজ্ঞাই আমার। এই প্রতিজ্ঞা গ্রহণের পর 5 বছর কেটে গেছে। তার মধ্যে আরেকটি চরিত্র এসে পড়ে এই কাহিনীটাকে গড়ে তুলেছে। তার নাম অতীন। সে এলারই টানে এসে পড়েছে এই গুপ্ত সমিতির মধ্যে, আর তার নাম এলার মুখে হয়েছে অন্তু। 4টি অধ্যায়ের এই কাহিনীর প্রথম অধ্যায় শুরু হচ্ছে একটি চায়ের দোকানে। স্বত্বাধিকারী কানাই গুপ্ত পুলিশের পেনশনভোগী সাবেক সাব ইন্সপেক্টর। দলের লোকের যথাসম্ভব অন্ন সংস্থানের জন্যই কানাইয়ের চায়ের দোকান। তার সঙ্গে আমাদের একটু পরেই দেখা হবে। যারা এই চায়ের দোকানে নিভৃতে চা খেতে চায় তাদের জন্য ঘরের এক অংশ চটের পর্দা দেওয়া। এখন বেলা প্রায় 3টে। ছেলেরা এলাকে নিমন্ত্রণের সময় নির্দেশ করে দিয়েছিল ঠিক 2:30, কিন্তু একজনেরও দেখা নেই। এলা বসে তাই ভাবছিল, তবে কি শুনতে তারিখের ভুল হয়েছে? এমন সময় ইন্দ্রনাথকে দেখে চমকে উঠল। এলা, তুমি যে এখানে? আপনি আমার বাড়িতে ছেলেদের যাওয়া নিষেধ করেছেন, সেই জন্য ছেলেরা আমাকে এখানেই ডেকেছে। সে খবর আগেই পেয়েছি। পেয়েই জরুর তাদের অন্যত্র কাজে লাগিয়ে দিলুম। ওদের সকলের হয়ে অ্যাপোলজি করতে এসেছি। চায়ের বিলও শোধ করে দেব। কেন আপনি আমার নিমন্ত্রণ ভেঙে দিলেন? ছেলেদের সঙ্গে তোমার সহৃদয়তার সম্পর্ক আছে, সেই কথাটা চাপা দেবার জন্য। কাল দেখতে পাবে তোমার নাম করে প্রবন্ধ কাগজে পাঠিয়ে দিয়েছি। কিরকম? তুমি লিখছো যে ছেলেরা অকাল বোধনে দেশকে মাপতে বসেছে।
তাই বঙ্গ নারীদের কাছে তোমার সকরুণ অ্যাপিল এই যে তারা যেন ওই লক্ষ্মী ছাড়াদের মাথা ঠান্ডা রাখে। আজকাল সর্বদাই তোমরা বলে থাকো তোমরা মায়ের জাত, ওই কথাটাকে একটু ওই লবণাম্বুতে ভিজিয়ে লেখার মধ্যে বসিয়ে দিয়েছে, মাতৃবৎসল পাঠকের চোখে জল এসে যাবে। আর যদি তুমি পুরুষ হতে তাহলে এরপর তোমার রায় বাহাদুর খেতাব পাওয়া অসম্ভব হতো না। আপনি যা লিখেছেন সেটা যে একেবারেই আমার কথা হতে পারে না আমি তা বলবো না। এই সমস্ত সর্বংশের ছেলেগুলোকে আমি ভালোবাসি, এমন ছেলে আছে কোথায়? একদিন তো ওদের সঙ্গে একসঙ্গে কলেজে পড়েছি, তা প্রথম ওরা আমার নামে বোর্ডে লিখেছে যা তা, পেছন থেকে হঠাৎ ছোট এলাচ বলে চেঁচিয়ে দেখে খুব ভালো মানুষের মতো আকাশের দিকে তাকিয়েছে। ফোর্থ ইয়ারে পড়তো আমার বন্ধু ইন্দ্রাণী, তাকে বলতো বড় এলাচ। না বেচারার ওই বহরে কিছু বাহুল্য ছিল আর কি। তা এই সমস্ত ছোটখাটো উৎপাত নিয়ে অনেক মেয়ে রাগারাগি করতো। আমি কিন্তু সব সময় ছেলেদের পক্ষ নিয়েছি, কারণ আমি জানতুম যে আমরা ওদের চোখে অনভ্যস্ত বলেই ওদের ব্যবহারটা হয়ে পড়ে এলোমেলো। অবশ্য হ্যাঁ, কদর্যও হয় কখনো কখনো, তবে সে ওদের স্বাভাবিক নয়। যখন অভ্যেস হয়ে এলো, সুর আপনি এলো সহজ হয়ে। ছোট এলাচ হলো এলাদি। মাস্টারমশাই, আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে ছেলেদের সঙ্গে ব্যবহার করা খুবই সহজ, মেয়েরা যদি ওই জ্ঞাত বা অজ্ঞাত সারে মানে ওদের ওই মৃগয়া করবার দিকে ঝোঁক না দেয়। তারপর একে একে দেখলুম ওদের মধ্যে সবচেয়ে ভালো যারা, যাদের ইতরতা নেই, মেয়েদের পরে সম্মান যাদের পুরুষের যোগ্য, অর্থাৎ এই কলকাতার রসিক ছেলেদের মতো যাদের রস গাঁজিয়ে ওঠা নয়। হ্যাঁ, তারাই ছুটলো মৃত্যুদূতের পেছনে মরিয়া হয়ে। তারা প্রায় সবাই আমারই মতো বাঙাল। তা মাস্টারমশাই, ওরাই যদি মরতে ছোটে, আমি চাইনি ঘরের কোণে বেঁচে থাকতে। কিন্তু সত্যি কথা বলবো, যতই দিন যাচ্ছে আমাদের উদ্দেশ্য না হয়ে কিরকম যেন নেশা হয়ে উঠছে। আমাদের কাজের পদ্ধতি চলেছে যেন নিজের কোন বেতালা ঝুঁকি, বিচার শক্তির বাইরে। ভালো লাগছে না। এমন সমস্ত ছেলেদের কোন অন্তঃশক্তির কাছে বলি দেওয়া হচ্ছে, আমার বুক ফেটে যায়। বৎসে, এই যে ধিক্কার, এইটাই কুরুক্ষেত্রের উপক্রমণিকা। অর্জুনের মনেও ক্ষোভ জেগেছিল। দেখো, শক্তির গোড়ায় নিষ্ঠুরের সাধনা, শেষে হয়তো ক্ষমা। তোমরা বলে থাকো মেয়েরা মায়ের জাত, কথাটা গৌরবের নয়। হ্যাঁ, মা তো প্রকৃতির হাতে শতই বানানো, জন্তু জানোয়ারেরাও বাদ যায় না। তার চেয়ে বড় কথা তোমরা শক্তিরূপিণী। আর এইটা কি প্রমাণ করতে হবে ওই দয়া মায়ার জলা জমি পেরিয়ে গিয়ে শক্ত ডাঙায়। শক্তি দাও, পুরুষকে শক্তি দাও। আপনাকে কথা কওয়াতে ভালোবাসি, কিন্তু এখন সে নয়। আমি নিজে কিছু বলতে ইচ্ছে করি। বলো। আপনি একটা অন্যায় করছেন, এ কথা না বলে আমি থাকতে পারলাম না। কি অন্যায়? আপনি উমাকে বিয়ে করতে হুকুম করেছেন, কিন্তু সে তো বিয়ে করতে চায় না। কে বললে চায় না? সে নিজেই বলে। হয়তো সে নিজে ঠিক জানে না, কিংবা নিজে ঠিক বলে না। সে আপনার সামনে প্রতিজ্ঞা করেছিল যে জীবনে কখনো বিয়ে করবে না। তখন সেটা ছিল সত্য, কিন্তু এখন তাতে সত্য নেই। দেখো, মুখের কথায় সত্য সৃষ্টি করা যায় না। প্রতিজ্ঞা উমা আপনিই ভাঙত, আমি ভাঙালুম, ওর অপরাধ বাঁচিয়ে দিলুম। ও কিন্তু বড় কান্নাকাটি করছে। ও, তাহলে কান্নাকাটির দিন আর বাড়তে দেওয়া যায় না, কাল পরশুর মধ্যেই বিয়ে চুকিয়ে দেওয়া যাবে। কাল পরশুর পরেও তোর সমস্ত জীবনটাই পড়ে আছে। দেখো, মেয়েদের বিয়ের আগেকার কান্না ও হলো প্রভাতে মেঘডম্বরম। আপনি নিষ্ঠুর। হ্যাঁ, কারণ মানুষকে ভালোবাসেন যে বিধাতা, তিনি নিষ্ঠুর। ওই জানোয়ারদেরই তিনি প্রশ্রয় দেন। আপনি জানেন যে উমা সুকুমারকে ভালোবাসে। হ্যাঁ, সেই জন্যই ওকে তফাৎ করতে চাই। ভালোবাসার শাস্তি? ভালোবাসার শাস্তি? আরে, ভালোবাসার শাস্তির কোনো মানে নেই। তাহলে তো ওই বসন্ত রোগ হয়েছে বলেও শাস্তি দিতে হয়, কিন্তু গুটি বেরুলে রোগীকে ঘর থেকে বার করে হাসপাতালে পাঠানোই শ্রেয়। তা সুকুমারের সঙ্গে বিয়ে দিলেই তো হয়। আচ্ছা, ও যদি নিজেই উমাকে বিয়ে করতে রাজি হয়? সেটা অসম্ভব নয়। সেই জন্যই এত তাড়া। ওর মতো উঁচু দরের পুরুষের মনে বিভ্রম ঘটানো মেয়েদের পক্ষে সহজ। সৌজন্যকে প্রশ্রয় বলে সুকুমারের কাছে প্রমাণ করে দেওয়া 2-1 ফোঁটা চোখের জলেই সম্ভব। কি রাগ করছে শুনে? না, রাগ করবো কেন? মেয়েরা নিঃশব্দ নৈপুণ্যে প্রশ্রয় ঘটিয়েছে, আর তার দায় মানতে হয়েছে পুরুষকে। আমার অভিজ্ঞতায় এমন ঘটনার অভাব নেই। সময় হয়েছে,
হয়তো সত্যের অনুরোধে ন্যায় বিচার করবার। আচ্ছা, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, এই সমস্ত উৎপাতের আশঙ্কা সত্ত্বেও আপনি মেয়ে পুরুষ একত্র করেছেন কেন? কারণ শরীরটাতে ছাই দিয়েছে যে সন্ন্যাসী, আর প্রবৃত্তিকে ছাই করেছে যে ভস্মকুণ্ড, সেই ক্লীবদের নিয়ে কাজ হবে না বলে। যখন দেখব যে আমাদের দলের কোনো অগ্নি উপাসক অসাবধানে নিজের মধ্যেই অগ্নিকাণ্ড ঘটাতে বসেছে, দেবতাদের সরিয়ে, দেখো আমাদের অগ্নিকাণ্ড দেশ জুড়ে ও নেভানো মন নিয়ে তা হবে না, আর হবে না তাদের দিয়ে যারা আগুন চাপতে জানে না। মাস্টারমশাই, আপনি আমাকে তবে ছেড়ে দিন। এতখানি ক্ষতি স্বীকার করতে বলো কেন? আপনি জানেন না। জানি না? কে বললে জানি না? দেখা গেল একদিন তোমার খদ্দরেও একটুখানি রং লেগেছে, জানা গেল অন্তরে অরুণোদয়। বুঝতে পারি কোন একটা পায়ের শব্দের প্রত্যাশায় তোমার কান পাতা থাকে। গেল শুক্রবারে যখন গেলুম তোমার ঘরে, তুমি ভেবেছিলে আর কেউ বা, দেখলুম মনটা ঠিক করে নিতে একটু সময় লাগলো। আরে লজ্জা করো না, লজ্জা করো না, এতে অসঙ্গত কিছু নেই। আপনি বলেছিলেন একমনা হয়ে কাজ করতে হবে, সকল অবস্থায় তা সম্ভব না হতে পারে। সকলের পক্ষে নয়, কিন্তু ভালোবাসার গুরুভারে তোমার ব্রত ডোবাতে পারে তেমন মেয়ে তুমি নও। দেখো, শুধু মা মা স্বরে যারা দেশকে ডাকাডাকি করে তারা চির শিশু। দেশ ওই বৃদ্ধ শিশুদের মা নয়, দেশ অর্ধনারীশ্বর। মেয়ে পুরুষের মিলনেই তার উপলব্ধি। সেই মিলনকে নিস্তেজ করো না ওই সংসার পিঁজরে বেঁধে। কিন্তু তবে আপনি ওই যে উমাকে বলে। উমা কালু, ভালোবাসার শুষ্ক রৌদ্ররূপ সে ওরা সইতে পারবে কি করে? তাই যে দাম্পত্যের ঘাটে ওদের সকল সাধনার অন্ত্যেষ্টি সৎকার, সময় থাকতে সেখানেই ওদের দুজনকে গঙ্গা যাত্রায় পাঠাচ্ছি। বুঝতে পেরেছ? হ্যাঁ, পেরেছি। বেশ, যদি বুঝে থাকো তো একটা প্রশ্ন করব। হ্যাঁ। আচ্ছা, যদি কখনো অতীন আমাদের সকলকে বিপদে ফেলে, তাকে নিজের হাতে মারতে পারো না? তার পক্ষে এতই অসম্ভব যে হাঁ বলতে আমার মুখে বাঁধবে না। যদি সম্ভব হয়? মুখে যাই বলি না কেন, নিজেকে কি জানি শেষ পর্যন্ত? জানতেই হবে নিজেকে। সমস্ত নিদারুণ সম্ভাবনা প্রত্যহ কল্পনা করে করে নিজেকে প্রস্তুত রাখতে হবে। আমি নিশ্চিত বলছি, আপনি আমাকে ভুল করে বেছে নিয়েছেন। আমি নিশ্চিত জানি যে আমি ভুল করিনি। মাস্টারমশাই, মাস্টারমশাই আপনার পায়ে পড়ি, দিন অতীনকে নিষ্কৃতি। আমি নিষ্কৃতি দেবার কে? ও বাঁধা পড়েছে ও নিজেরই সংকল্পের বন্ধনে। ওর মন থেকে দ্বিধা কোনো কালেই মিটবে না। রুচিতে ঘা লাগবে প্রতি মুহূর্তে, তবু ওর আত্মসম্মান ওকে নিয়ে যাবে শেষ পর্যন্ত। কে ভাইয়া? কে? কানাই বুঝি? এসো এসো, ভেতরে এসো। ভাইয়া, এবার আমার প্রতি তো একটু মনোযোগ দিতে হবে। ইলাদির মতো কণ্ঠ নয় আমার, কিন্তু সংক্ষেপে যেটুকু বলবো আশা করি তা মর্মে প্রবেশ করবে। আমি তবে যাই। যাওয়ার আগে একটা কথা তোমাকে জানিয়ে রাখি এলা, দলের লোকের কাছে আমি তোমার নিন্দে করে থাকি। এমনকি এমন কথাও বলেছি যে একদিন তোমাকে হয়তো নিশ্চিহ্ন সরিয়ে দিতে হবে। বলেছি ওই অতীনকে তুমি ভাঙিয়ে নিচ্ছ, আর সেই ভাঙনে আরো কিছু ভাঙবে। বলতে বলতে কথাটাকে সত্যি করে তুলছেন কেন কি জানি। এখানকার সঙ্গে আমার বোধহয় একটা অসামঞ্জস্য আছে। থাকা সত্ত্বেও তোমাকে সন্দেহ করি না, কিন্তু তবু ওদের কাছে তোমার নিন্দে করি। তোমার শত্রু কেউ নেই, এই তো জনপ্রবাদ। দেখতে পাই তোমার 12 আনা অনুরক্তের ওই বাংলাদেশি মন নিন্দা বিশ্বাস করবার আগ্রহে লালায়িত হয়ে থাকে। এইসব নিন্দাবিলাসীরা নিষ্ঠাহীন। জন্মকাল থেকে এদের অহৈতুক শত্রুতা বাংলাদেশের অভ্যুত্থানের সমস্ত চেষ্টাকে কেবলই ধূলিসাৎ করছে। ভাইয়া, ভাইয়া আজ এই পর্যন্তই, বিষয়টা আগামীবারের সময়। ইলাদি, তোমার এই চায়ের নিমন্ত্রণ ভাঙবার মূলে যদি গোপনে আমি থাকি তো কিছু মনে করো না। আমার চায়ের দোকানটাতে কুলুপ পড়বার সময় আসন্ন। এবারে বোধহয় মায়ের সবদিন তফাতে গিয়ে নাপিতের দোকান খুলতে হবে। আচ্ছা, আমি যাই। মাস্টারমশাই, মনে রইল আপনার কথা, প্রস্তুত থাকবো। আমাকে সরাবার দিন হয়তো আসবে, নিঃশব্দেই মিলিয়ে যাব। তোমাকে চঞ্চল দেখছি কেন কানাই? সম্প্রতি রাস্তার ধারে আমার ওই সামনের টেবিলেই বসে গোটা 3 গুন্ডা ছেলে বীর রস প্রচার করছিল। আওয়াজে বোঝা যায় যে জন বৃষভেরই পুষ্যি বাছুর। আমি তো সেডিশনে নমুনা শুদ্ধ, একারে ওদের নামে পুলিশ রিপোর্ট করে দিয়েছি।
তা আন্দাজ করতে ভুল করনি তো হে? দেখো ভায়া, বরং ভুল করে সন্দেহ করা ভালো, কিন্তু সন্দেহ না করে ভুল করা সাংঘাতিক। এই দেখো না, একদিন সন্ধ্যেবেলায় ক্যাশ বাক্স নিয়ে হিসেব মেলাতে বসেছিল। হঠাৎ একটা ধুলো মাখা ছেঁড়া কাপড় পরা ছেলে এসে চুপি চুপি বললে যে টাকা চাই 25টা, যেতে হবে দিনাজপুরে। আরে আমাদের মথুর মামার নাম করলে। হ্যাঁ, আমি তো লাভ দিয়ে উঠে চিৎকার করে বলে উঠলাম যে শয়তান, এত বড় আসপদ্দা তোমার, এখনই ধরিয়ে দেব পুলিশের হাতে। সময় হাতে একটুও ছিল না, নইলে প্রহসনটা শেষ করতুম, ও নিয়ে যেতুম থানায়। তোমার ছেলেরা যারা পাশের ঘরে বসে চা খাচ্ছিল, তারা আমার উপরে অগ্নি শর্মা। ওকে দেবে বলে চাঁদা তোলবার চেষ্টা করতে গিয়ে দেখলে সবার পকেট কুড়িয়ে 13 আনার বেশি ফন্ড উঠল না। ও ছেলেটা তো আমার মূর্তি দেখে সরে পড়েছে। তবে তো দেখছি তোমার ঢাকনির ফুটো দিয়ে গন্ধ বেরিয়ে পড়েছে, মাছির আমদানি শুরু হলো। সন্দেহ নেই ভায়া, এখনই ছড়িয়ে ফেলো তোমার ছেলেগুলোকে দূরে দূরে, ওদের একজনও যেন বেকার না থাকে। ওই যে বলে না যে অস্টেন্সিবল মিনস অফ লাইভলিহুড, এ প্রত্যেকেরই থাকা চাই। চাই তো নিশ্চয়ই, কিন্তু উপায় ঠাউরেছ? অনেক দিন থেকে ওই মাধব কবরেজ বিক্রি করে জরাশনি বটিকা, তার তো 12 আনা কুইনিন। ওর কাছ থেকে সেগুলো নিয়ে লেবেল বদলে নাম দেব ম্যালেরিয়ারি গুটিকা। তারপর ওই প্রতুল সেনকে লাগানো যাবে এখন ক্যাম্বিসের ব্যাগ হাতে ওই গুটিকা প্রচার করার কাজে। তারপর তোমার নিবারণ ফার্স্ট ক্লাস MSc, সমস্ত লজ্জা ত্যাগ করে পড়ুক বৈরবী কবচ নিয়ে। হ্যাঁ, তার জগবন্ধু সংস্কৃত শ্লোকের উপর ব্যাকরণের ভেলকি লাগিয়ে উচ্চস্বরে প্রমাণ করতে থাকুক যে চাণক্য জন্মেছিলেন বাংলাদেশের নেত্রকোনায়। হ্যাঁ, আমারও জন্মস্থান ওই সাব ডিভিশনে। তারপর এই নিয়ে সাংঘাতিক কথা কাটাকাটি চলুক সাহিত্যে। অবশেষে চাণক্য জয়ন্তী করা যাবে আমারই প্রপিতামহের পুরো ভিটের পরে। আসল কথা হচ্ছে তোমার এই সব থেকে মাথা উঁচু করা গ্রেনেডিয়ার ছেলের দলকে কিছুদিন বাজে ব্যবসায় ঢাকা দিয়ে রাখতে হবে। কেউ ওদের বোকা বলুক, কেউ বা বলুক ওরা চতুর বিষয় লোক। নাই, তোমার কথা শুনে আমারই ইচ্ছে হচ্ছে একটা ব্যবসায় লাগি। আর কিছুর জন্য না, কেবল এই দেউলে হবার কার্যপ্রণালী আর সাইকোলজি অনুশীলন করবার জন্য। ভয়া, তুমি যে ব্যবসায় লেগেছ সেটা আজ হোক বা কাল হোক নিশ্চিত দেউলে হবার মুখে আছে। দেখো, যারা দেউলে হয় তারা বোঝে না বলে হয় তা নয়, তারা লোকসানের রাস্তা কোনো মতে ছাড়তে পারে না। দেউলে হওয়ার মরণটা একটা সাবলাইম আকর্ষণ। তো যাকে ও বিষয়টা বর্তমানে আলোচনা করে ফল নেই। এখন একটা প্রশ্ন মনে আছে, সেটা তোমাকে একবার জিজ্ঞাসা করিনি। আচ্ছা, এই এলার মতো সুন্দরী সর্বদা দেখতে পাওয়া যায় না, এ কথা মানো কি না? মানি বই কি। তাহলে ওকে তোমাদের মধ্যে রেখেছ কোন সাহসে? খানাই, এতদিনে আমাকে তোমার বোঝা উচিত ছিল। দেখো, আগুনকে যে ভয় করে সে আগুনকে ব্যবহার করতে পারে না। আমার কাজে আমি আগুনকে বাদ দিতে চাই না। ওই যে অতীন ছেলেটা এসেছে এলার টানে, ওর মধ্যে বিপদ ঘটাবার ডাইনামাইট আছে, আর তাই ওর প্রতি আমার এত উৎসুক। ভায়া, তোমার এই ভীষণ ল্যাবরেটরিতে আমরা জাড়ন কাঁধে বেয়ারার কাজ করি মাত্র। এখন খেপে ওঠি যদি কোনো গ্যাস কিংবা যদি কোনো যন্ত্র ফেটে ফুটে ছিটকে পড়ে, তাহলে আমাদের কপাল ভাঙবে 7খানা হয়ে। সেটা নিয়ে গর্ব করবার মতো জোর আমাদের কুলি তলায় নেই। আমার মনে কোনো অন্ধবিশ্বাস নেই তা নাই, হার জিতের কথা ভাবা ছেড়েই দিয়েছি। ইতিহাস তো পড়েছি, দেখেছি তো কত মহা মহা সাম্রাজ্য যারা একদিন গৌরবের অভ্রভেদী শিখরে উঠেছিল, আর আজ তারা ধুলোয় মিলিয়ে গিয়েছে। তাদের হিসেবের খাতায় কোথায় মস্ত একটা দেনা জমেছিল যা তারা শোধ করেনি। আর এই দেশ যেহেতু আমারই দেশ, তাই সৌভাগ্যের চিরসত্ত্ব নিয়ে ইতিহাসের উঁচু গদিতে গদিয়ান হয়ে বসে থাকবে। পরাভবের সমস্ত কারণগুলোর গায়ে সিঁদুর চন্দন মাখিয়ে ঘণ্টা নেড়ে পুজো করতে করতে বোকার মতো এমন আবদার করব কার কাছে? আমি তা কখনোই করি না।
বৈজ্ঞানিকের নির্মোহ মন নিয়ে মেনে নিয়েছি, যার মরণ দশা সে মরবেই। আর আমরা? তোমরা কজনে জেনে শুনে সেই ডুবোজাহাজেই ঝড়ের মুখে সাংঘাতিক পাল তুলে দিয়েছ। তোমাদের পাঁজর কাঁপেনি? এমন যে কজনকে পাই ডুবতে ডুবতে তাদের নিয়েই আমাদের জিত। রসাতলে যাওয়ার জন্য যে দেশ অন্ধভাবে প্রস্তুত, তারই মাছ তুলে তোমরা শেষ পর্যন্ত জয়ধ্বজা উড়িয়েছ। তোমরা না করেছ মিথ্যে আশা, না করেছ কাঙালপনা, না কেঁদেছ নৈরাশ্যে হাউ হাউ করে। ব্যাস, আমার কাজ হয়ে গিয়েছে। তারপর কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। দ্বিতীয় অধ্যায়ের স্থান হচ্ছে এলার বাড়ির দোতলার ঘর। এলা বসে আছে কেদারায়, এক মনে লিখছে। অন্ধকার হয়ে এসেছে, আলো জ্বালবার সময় হলো। উঠি উঠি করেও এলার কাজ ছেড়ে ওঠা হচ্ছে না। এমন সময় অতীন্দ্র দমকা হাওয়ার মতো ঘরে ঢুকেই ডাক দিল, এলি। অসভ্য, জানার না দিয়ে এ ঘরে আসতে সাহস করো? দেখো, জীবনটা অতি ছোট, আর কায়দা কানুন অতি দীর্ঘ। নিয়ম বাঁচিয়ে চলবার উপযুক্ত পরমায়ু ছিল সে সনাতন যুগে মানধাতার, কলিকালে তার টানাটানি পড়ে গেছে। আমার কাপড় ছাড়া হয়নি এখনো। ভালোই তো, তাহলে তো তোমার সঙ্গে আমার সঙ্গে মিশ খাবে। তুমি থাকবে রথে আর আমি থাকবো পদাতিক হয়ে। এরকম দ্বন্দ্ব মনুর নিয়মে অধর্ম। এককালে আমি ছিলাম নিখুঁত ভদ্রলোক, আর খোলসটা তুমিই দিয়েছে ঘুচিয়ে। বর্তমান বেশভূষাটা দেখেছ কিরকম? অভিধানে ওকে ওই বেশভূষা বলে না, বলে তবে শব্দ পাচ্ছি না খুঁজে। আচ্ছা, জামার সামনেটাতেই ওই যে বাঁকাচোরা ছেঁড়ার দাগ, ওটা কি তোমার সকৃত শিলায় লম্বা বিজ্ঞাপন? ওটা ভাগ্যের আঘাত দারুণ হলেও আমি যে বুক পেতে নিয়ে থাকি ওটা তার পরিচয়। এই যে আমার দর্জিকে দিতে সাহস হয় না। কেন? তারও তো একটা আত্মসম্মান বোধ আছে। তা ওটাকে সহ্য করবারই বা এমন কি দরকার ছিল? যে দরকারে ভদ্রলোক তার স্ত্রীকে সহ্য করে। তার অর্থ? তার অর্থ একটির বেশি নেই বলে। কি বলো তুমি অন্তু, বিশ্ব সংসারে তোমার ওই একটি বইও জামা নেই? না, বাড়িয়ে বলা তো অন্যায়, তাই আমি কমিয়ে বললাম। পূর্বাশ্রমে শ্রীযুক্ত অতীন্দ্রবাবুর জামা ছিল বহু সংখ্যক এবং বহুবিধ। এমন সময় দেশে এলো বন্যা। তুমি বক্তৃতায় বললে যে অশ্রুপ্লাবিত দুর্দিনে, মনে আছে অশ্রুপ্লাবিত বিশেষণটা? বহু নরনারীর লজ্জা রক্ষার মতো কাপড় জুটছে না। সেই সময় আবশ্যকের অতিরিক্ত কাপড় যার আছে, লজ্জা তারই। বেশ গুছিয়ে বলেছিলে। তখনও তোমার সম্বন্ধে প্রকাশ্যে হাসতে আমার সাহস ছিল না, কিন্তু মনে মনে হেসেছিল। কারণ আমি নিশ্চিত জানতাম যে আবশ্যকের অতিরিক্ত বেশি জামা আছে তোমারই বাক্সে। তবে আমি এও তো জানতাম যে মেয়েদের যদি 50 রঙের 50টা জামা থাকে, তাহলে 50টাই অত্যাবশ্যক। সেদিন দেখলাম যে দেশি তৈশিনীদের মধ্যে একেবারে রেশারেশি চলেছে যে কে কত দান সংগ্রহ করে এনে দিতে পারে। তা আমি এনে দিলাম আমার কাপড়ের তরঙ্গ তোমার পায়ের তলায়। সে কি কথা? আমি কি জানি আমার নিঃশেষ করে দেবে? আশ্চর্য হও কেন? দুঃসাধ্য ক্ষতি সাধনের শক্তি এই দেহে দুর্জয় বেগে সঞ্চার করলে কি? সংগ্রহের ভার যদি থাকতো ধরো আমাদের ওই গণেশ মজুমদারের ওপর, তাহলে তার পৌরুষ আমার কাপড়ের বাক্সে ক্ষতি করতো অতি সামান্য। ছি অন্তু, কেন আমাকে একবার বললে না? দুঃখ করো না, একান্ত শোচনীয় নয়। দুটো জামা রাঙিয়ে রেখে দিলাম নিত্য আবশ্যকের গরজে, পালা করে কেচে পড়া চলছে। ও, দুটো আছে তাহলে? আরো দুটো আছে, মানে আপদ্ধর্মের জন্য ভাঁজ করা। যদি কোনোদিন কোন সন্দিগ্ধ সংসারে ভদ্রবংশীয় বলে প্রমাণ দেবার প্রয়োজন ঘটে, তাহলে ওই জামা দুটোতে রইল ধোবাদাজি সার্টিফিকেট। আচ্ছা, এখন চলো তো দেখি বসবার ঘরে যাওয়া যাক। কেন? এ ঘরেও তো বেশ বসবার জায়গা আছে। আমি একাই তো আর একটা বিরাট সভা নই। আচ্ছা, তাহলে বলো তো দেখি তোমার জরুরি কথাটা কি? হঠাৎ কবিতার একটা পদ মনে পড়ে গেছে, অথচ কোথায় পড়েছি কিছুতেই মনে আসছে না। সকাল থেকে আমি হাওয়া হাতড়িয়ে বেড়াচ্ছি, তোমাকে জিজ্ঞাসা করতে এলুম। অত্যন্ত জরুরি দেখছি। আচ্ছা বলো। একটু ভেবে বলো কার রচনা। তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ। কোন নামজাদা কবির তো নয়। পূর্বশ্রুত বলে মনে হচ্ছে না তোমার? চেনা গলার আভাস পাচ্ছি একটুখানি। তা অন্য লাইনটা গেল কোথায়? আমার বিশ্বাস ছিল যে অন্য লাইনটা আপনিই তোমার মনে আসবে।
তোমার মুখে যদি একবার শুনি তাহলে নিশ্চয় মনে আসবে। বেশ, তবে শোনো। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ। অন্তু, আজকাল কি পাগলামি শুরু করেছে তুমি? সেই চৈত্র মাসের বারবেলা থেকেই তো আমার পাগলামি শুরু। আজ সেইখানে আমি তোমাকে ডাক দিতে এলুম, তোমার কাজের ক্ষতি করব। থাকবে পড়ে আমার কাজ। আলোটা জ্বেলে দি। না থাক, আলো তো খালি প্রত্যক্ষকে প্রমাণ করে। তাছে চলো দীপহীন পথে সেই অপ্রত্যক্ষের দিকে। এলি মনে আছে? সেই 4 বছরের কিছু কম হবে, স্টিমারে খেয়া পার হচ্ছি মোকামার ঘাটে। তখন আঁকড়ে ছিলাম পৈতৃক সম্পত্তির ভাঙা কিনারটাকে, আর সেটা ছিল দেনার গর্তে ভরা। তখনও দেহে মনে শৌখিনতার রং লেগেছিল। গায়ে সিল্কের পাঞ্জাবি, পাট করা মুগার চাদর কাঁধে, একলা বসে আছি ফার্স্ট ক্লাস ডেকে বেতের কেদারায়, আর তুমি জনসাধারণের দলে একেবারে কোমর বেঁধে ডেক প্যাসেঞ্জার। হঠাৎ দ্রুত বেগে এসে পড়লে আমার সামনে। আজ চোখের উপরে আমি দেখতে পাচ্ছি তোমার সেই ব্রাউন রঙের শাড়ি। চেষ্টাকৃত অসংকোচের ভান করেই প্রশ্ন করলে, আপনি খদ্দর পরেন না কেন? মনে পড়ছে? অন্তু, তোমার মনের ছবিকে তুমি কথা কওয়াতে পারো, আর আমার ছবি একদম বোবা। হেলে, তোমার গলার ওই সুরটি শুনে সেদিন আমার সর্বশরীর যেন চমকে উঠল। অপরিচিতা মেয়েটির সেই অভাবনীয় স্পর্ধায় সেদিন যদি রাগ করতে পারতাম, তাহলে সেদিনকার খেয়াতরি এত বড় আঘাটায় পৌঁছিয়ে দিত না। ভদ্রপাড়াতেই দিন কাটতো চলতি রাস্তায়, কিন্তু মনটা আর্দ্র দেশলাই কাঠির মতন। রাগের আগুন জ্বলল না। অহংকার তো আমার স্বভাবের সর্বপ্রধান সদ্গুণ। তাই ধাঁ করে মনে হলো যে মেয়েটি যদি আমাকে বিশেষভাবে পছন্দ না করত, তাহলে এমন বিশেষভাবে ধমক দিতে আসতো না। কদ্দুর প্রচার তো একটা ছুতো, সত্যি কিনা বলো? কতবার তো বলেছি। অনেকক্ষণ ধরে ডেকের কোণে বসে আর তোমাকে চেয়ে চেয়ে দেখছিলুম। ভুলে গিয়েছিলাম যে আর কেউ সেটা লক্ষ্য করছে কিনা। মন বললে, কোথা থেকে এলো এই মানুষটি? চারিদিকের পরিমাপে তৈরি নয়। তখনই মনে মনে পণ করলুম যে দুর্লভ মানুষটিকে টেনে আনতে হবে। এসেছে? না, কেবল আমার নিজের কাছে নয়, আমাদের সকলের কাছে। ও, আমার কপালে তোমার এক বচনের চাওয়াটা চাপা পড়লো বহু বচনের চাওয়ার তলায়। এবার আলো জ্বালার সময় হলো না? প্রত্যক্ষটা সামনে দেখা যাক। আমার উপায় ছিল না অন্তু। তুমি আসবার আগেই শপথ করে দেশের আদেশ স্বীকার করেছি। বলেছি আমার একলার জন্য আমি কিছুই রাখবো না। দেশের কাছে আমি বাগদত্তা। অধার্মিক তোমার পণ গ্রহণ। পণ যদি ভাঙতে তবে সত্য রক্ষা হতো। যে লোক পবিত্র, যা অন্তর্যামীর আদেশ বাণী, তাকে তুমি দলের পায়ে দলিত করেছ, এর শাস্তি তোমাকে পেতে হবে। অন্তু, শাস্তির সীমা নেই। দিন রাত মারছে আমাকে। একটা মন্ত্র পড়া বেড়ার মধ্যে ছিলুম, কিন্তু তোমাকে দেখবা মাত্র মন উৎসুক হয়ে উঠল। বলে ভাঙুক সব বেড়া। এমন বিপ্লব ঘটতে পারে এ কথা কোনোদিন ভাবতেও পারেনি। সত্যি এত বড় দুঃসহ বৈধব্য যেন আর কোনো মেয়ের ভাগ্যে না ঘটে। কিন্তু কেন পারলে না? কিসের বাধা ছিল আমাকে গ্রহণ করতে? সমাজ, জাতিভেদ? ছি, অমন কথা মনেও করো না অন্তু। বাইরের বাধা নয়, বাধা অন্তরে। ও, যথেষ্ট ভালোবাসনি? ওই যথেষ্ট কথাটার কোনো মানে নেই অন্তু। যে শক্তি হাত দিয়ে পর্বতকে ঠেলতে পারলো না, তাকে দুর্বল বলে অপবাদ দিও না। শপথ করে সত্য গ্রহণ করেছিলাম যে বিয়ে করব না করলেও হয়তো বিয়ে সম্ভব হতো না। কেন হতো না? রাগ করো না অন্তু, ভালোবাসি বলেই সংকোচ। আমি নিঃস্ব, কতটুকুই বা তোমাকে দিতে পারি? স্পষ্ট করে বলো। কারো মতো নও যে তুমি, মস্ত তুমি। তফাতে আছি বলেই তো দেখতে পেলুম। সামান্য আমাকে দিয়ে তোমাকে জড়িয়ে ধরবার কল্পনা করতেও আমার ভয় হয়। আমার ছোট সংসারের প্রতিদিনকার তুচ্ছতার মানুষ হবে তুমি। আমি কত উপরে মুখ তুলে তোমাকে দেখতে পাই, সে তোমাকে কেমন করে বোঝাবো? অন্তু, মেয়েদের সম্বল তো জীবনের ওই সমস্ত খুঁটিনাটি, তার বোঝা দিয়ে তোমাদের মতো পুরুষের জীবনকেও চাপা দিতে ভয় পায় না। এমন মেয়ে আছে, চোখের সামনে দেখেছি। লতার জালে
বনস্পতিকে বাড়তে দিলে না। সেই সমস্ত মেয়েরা বুঝি মনে করে যে তাদের জড়িয়ে ধরাই যথেষ্ট। এলে যে পায় সেই জানে যথেষ্ট কাকে বলে। নিজেকে ভোলাতে চাই না অন্তু। আমরা তো বায়োলজির সংকল্প বহন করে এসেছি জগতে, সঙ্গে সঙ্গে এনেছি জীব প্রকৃতির নিজের যোগানো অস্ত্র আর মন্ত্র। সেগুলো ঠিক মতো ব্যবহার করতে জানলেই সস্তায় আমরা জিতে নিতে পারি আমাদের সিংহাসন। আর সাধনার ক্ষেত্রে পুরুষকে প্রমাণ করতে হয় তার শ্রেষ্ঠতা। আর সেই শ্রেষ্ঠতা যে কি, ভাগ্যক্রমে আমি তা জানবার সুযোগ পেয়েছি। সত্যি পুরুষের আমাদের চেয়ে অনেক অনেক বড়। হ্যাঁ, মাথায় বড়। হ্যাঁ, মাথায় বড়ই তো। প্রকৃতিকে অতিক্রম করে বড় হবার তরুণদার তো সেই মাথায়। অন্তু দেখো, বঞ্চনা করে আমাদের বাঁচতে হয়। পৃথিবীতে সবচেয়ে জঘন্য যে স্পাইয়ের ব্যবসা, সেই ব্যবসাতে মেয়েদের নৈপুণ্য পুরুষের চেয়ে বেশি। এই কথা যখন বইয়ে পড়লুম তখন বারবার বিধাতার পায়ে মাথা খুঁড়ে বলেছি যে 7 জন্মে যেন আমি মেয়ে হয়ে না জন্মাই। আমি মেয়ের চোখে দেখেছি পুরুষকে, তাই সব কাটিয়ে তাদের ভালোকে দেখতে পেয়েছি, তাদের বড়কে। যখন দেশের কথা ভাবি তখন সেই সমস্ত সোনার টুকরো ছেলেদের কথাই ভাবি। আমার দেশ তারাই, তারা যদি ভুল করে তবে খুব বড় করেই ভুল করে। আমার বুক ফেটে যায় যে যখন দেখি আপন ঘরে এরা জায়গা পেল না। আমি ওদেরই মা, ওদেরই বোন, ওদেরই মেয়ে, এই কথা মনে করে আমার বুক ভরে ওঠে। জানো, নিজেকে সেবিকা বলতে এই ইংরেজি পড়া মেয়েদের মুখে বাধে, কিন্তু আমার সমস্ত হৃদয়ে বলে ওঠে আমি সেবিকা, তোমাদের সেবা করা আমার সার্থকতা। আসলে আমাদের ভালোবাসার চরম এই ভক্তিতে। ভালোই তো, তার জন্য অন্য অনেক পুরুষ আছে, আমাকে কেন? মেয়েদের সম্বন্ধের যে পদ্মটা তুমি দিলে, মা, বোন, মেয়ে, তার মধ্যে প্রধান একটা বাদ পড়ে গেল। বোধ করি আমারই কপাল দোষে। অন্তু, অন্তু যেও না, যেও না অন্তু। তোমার নিজের চেয়ে তোমাকে আমি অনেক বেশি জানি। আমার আদরের ছোট খাঁচায় দুদিনেই তো তোমার ডানা উঠত ছটফটিয়ে। যে তৃপ্তির সামান্য উপকরণ আছে আমাদের হাতে, তার আয়োজন তোমার কাছে একদিন ঠেকতো এসে তলা নিতে। তখন জানতে পারতে যে আমি কতই গরিব। তাই তো আমার সমস্ত দাবি তোমার উপর থেকে তুলে নিয়েছি, সম্পূর্ণ মনে সঁপে দিয়েছি তোমাকে দেশের হাতে। সেখানে তো তোমার শক্তির স্থান সংকোচে দুঃখ পাবে না। তোমাকে শক্ত কথা বলবার সময় এসেছে। জিজ্ঞাসা করি, দেশের হাতেই হোক আর যার হাতেই হোক, তুমি আমাকে সঁপে দেবার কে? তুমি সঁপে দিতে পারতে তোমার নিজের মাধুর্যের দান, যা তোমার যথার্থ আপন সামগ্রী। তা সরিয়ে নিয়ে তুমি বলছো দেশকে দিলে আমার হাতে। পারো না দিতে, পারো না, কেউ পারে না। দেশকে নিয়ে এক হাত থেকে আরেক হাতে নাড়ানাড়ি করা চলে না। কি বলছেন তো? আমি বলছি যে নারীকে কেন্দ্র করে যে মাধুর্য লোক বিস্তৃত, তার প্রসার যদি বা দেখতে হয় ছোট, অন্তরে তার গভীরতার সীমা নেই, সেটা খাঁচা নয়। কিন্তু দেশ উপাধি দিয়ে যার মধ্যে আমার বাসা নির্দিষ্ট করে দিয়েছিলে, তোমাদের দলের বানানো দেশে। হ্যাঁ, তোমাদের দলের বানানো দেশে। অন্যের পক্ষে যাই হোক, আমার স্বভাবের পক্ষে সেই তো খাঁচা। আমার আপন শক্তি তার মধ্যে সম্পূর্ণ প্রকাশ পায় না বলে অসুস্থ হয়ে পড়ে, বিকৃতি ঘটে তার। যা তার যথার্থ আপন নয় তাকেই ব্যক্ত করতে গিয়ে পাগলামি করে, লজ্জা পায়, অথচ বেরুবার দরজা বন্ধ। তুমি জানো না, আমার ডানা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, 2 পায়ে আঁট হয়ে লেগেছে বেড়ি। আপন দেশে আপন স্থান নেবার দায় ছিল আপন শক্তিতে। সেই শক্তি আমার ছিল, কেন তুমি সে কথা আমাকে ভুলিয়ে দিলে? তুমি ভুললে কেন? তুমি ভুললে কেন? বলেছে এই জন্যে যে ভুলিয়ে তুমি আমাকে সেইখানে নিয়ে যাবে যেখানে তোমার আপন বিশ্ব, তোমার আপন অধিকার। এলি দলের লোকের কথা প্রতিধ্বনি করে বললে যে জগতে একটি মাত্র কর্তব্যের পথ বেঁধে দিয়েছ তোমরা কজনে। তোমাদের সেই শান বাঁধানো সরকারি কর্তব্য পথে ঘুর খেয়ে খেয়ে কেবলই ঘুলিয়ে উঠছে আমার জীবন স্রোত। সরকারি কর্তব্য? হ্যাঁ, তোমাদের স্বদেশী কর্তব্যের জগন্নাথের রথ। মন্ত্রদাতা বললেন যে সকলে মিলে একখানা মোটা দড়ি কাঁধে নিয়ে টানতে থাকো, 2 চক্ষু বুঝে। এই হলো একমাত্র কাজ। হাজার হাজার ছেলে এসে কোমর বেঁধে ধরল দড়ি। তাতে কত পড়লো চাকার তলায়, আর কত হলো চিরজন্মের মতো পঙ্গু। এমন সময় লাগলো মন্ত্র উল্টো রথের যাত্রায়। ফিরল রথ, কিন্তু যাদের হাড় ভেঙেছে তাদের হাড় আর জোড়া লাগলো না। আপন শক্তির ওপর বিশ্বাসকে গোড়া থেকে এমন করে ঘুচিয়ে দেওয়া হয়েছিল যে সবাই সরকারি পুতুলের ছাঁচে নিজেকে ঢালাই করতে দিতে স্পর্ধা করে রাজি হলো। সর্দারের দড়ির টানে সবাই যখন এক নাচ নাচতে শুরু করলে, আশ্চর্য হয়ে ভাবলে যে একেই বলে শক্তির নাচ। দেখো, মানুষের স্বভাবকে হয়তো সংস্কার করতে পারো, কিন্তু তাতে সময় লাগে। আর স্বভাবকে মেরে ফেলে মানুষকে পুতুল বানালে কাজ সহজ হয়, এ কথা মনে করা ভুল। মানুষকে আত্মশক্তিতে বৈচিত্র্যবান জীব মনে করলে তবে সত্য মনে করা হয়।
আমাকে যদি সেই জীব বলে তুমি শ্রদ্ধা করতে, তাহলে আমাকে তোমার দলে টানতে না এলে তোমার বুকে টানতে। অন্তু গোড়াতেই কেন আমাকে অপমান করে তাড়িয়ে দিলে না? তোমার সঙ্গে মিলতে চাইছিলাম, এটা অত্যন্ত সহজ কথা। প্রচলিত পথটা ছিল বন্ধ, মরিয়া হয়ে জীবন পণ করলুম বাঁকা পথে। তুমি মুগ্ধ হলে। আজ জেনেছি যে আমাকে মরতে হবে এই রাস্তায়। তারপর সেই মরাটা চুকে গেলে তারপরে তুমি আমাকে দুহাত বাড়িয়ে ফিরে ডাকবে তোমার শূন্য বুকের কাছে, দিনের পর দিন, রাতের পর রাত। পায়ে পড়ি অমন করে বলো না। চাই চাই চাই, তোমার চেয়ে বেশি কিচ্ছু চাই নেই জগতে। কিন্তু যে সময় দেখা হলে শুভ দৃষ্টি সম্পূর্ণ হতো, সে সময় হয়নি যে দেখা। কিন্তু তবু বলছি যে ভাগ্যে হয়নি। তোমার এই দেহখানিকে আমি কথা দিয়ে দিয়ে মনে মনে সাজিয়েছি। তুমি আমার সঞ্চারিণী পল্লবিনী লতা, তুমি আমার সুখমিতিবাদ। সর্বনাশ, ওই দেখতে পাচ্ছ? কি? ওই যে রাস্তার মোড়ে নিশ্চয়ই বটু। এইখানেই আসছে বটু। আসবার যোগ্য জায়গা সে চেনে। ওকে দেখলে আমার সমস্ত শরীর সংকুচিত হয়ে ওঠে। অসুচি ওই মানুষটা। ওর ভেতরকার এমন একটা চেহারা আমি দেখতে পাই যে কুৎসিত। মনে হয় ও যেন আমাকে একদিন অসম্মানে ঘিরে ফেলবে, কেবল যেন তারই চক্রান্ত করছে। দেখো, শুধু আমার জন্য নয়, তোমার জন্য আমার ভয় হয়। আমি জানি তোমার দিকে ওর ঈর্ষা সাপের ফনার মতো ফোঁস করছে সবসময়। ওই শোনো পায়ের শব্দ, ওপরে উঠে এলো বলে। আমি যাচ্ছি। বটু, চলো নিচে বসবার ঘরে। এলাদি এখন কাপড় ছাড়তে গেলেন, চলো নিচে। কাপড় ছাড়তে এত দেরিতে? এখন 8:30। হ্যাঁ, আমি তা দেরি করিয়ে দিয়েছি। চলো নিচে চলো। কেবল একটা কথা, 5 মিনিট। এলাদি স্নানের ঘরে গেছেন এবং বলে গেছেন যে এ ঘরে কেউ আসে সেটা তার ইচ্ছে নয়। ও, তা আপনি? আমি ছাড়া। আমরা চিরকাল রইলুম ব্যাকরণের সাধারণ নিয়মে, আর আপনি 2 দিন এসেই উঠে পড়েছেন আশ্র প্রয়োগে। এক্সেপশন পিছল পথের আশ্রয়, ওটা বেশিকাল সয় না, বলে রেখে গেলুম। চিঠি তোমার দিদিমণির? না, আপনার হাতে দিতে বললে। কে? চিনি রে। এলার বাড়িতে আর নয়, তাকে কিছু না জানিয়ে এই মুহূর্তে চলে এসো। অতীনকে চলে যেতেই হলো এ আদেশে। আর একটু পরে কাপড় বদলে পরিষ্কার হয়ে হাতে রজনীগন্ধার ফুল নিয়ে সেই ঘরে ফিরে এলো এলা। অন্তু, আরে অন্তু, কি আশ্চর্য, কোথায় গেলে? অন্তু, অন্তু, তৃতীয় অধ্যায়ের স্থান হচ্ছে কলকাতার বাইরে, গঙ্গার ধারে কিছু দূরে, জঙ্গলের মধ্যে একটা পুরনো ভাঙা বাড়ি। চারদিকে ফিকে সবুজ, গাঢ় সবুজ, হলদে সবুজ, ব্রাউন সবুজ রঙের গুলমে বনস্পতিতে ঠেসাঠেসি নিবিড়তা। বাঁশপাতা পচা পাঁকের স্তরে স্তরে ভরে ওঠা ডোবা। এইখানে দিনের শেষ প্রহরে অতীনের এই গোপন বাসস্থানের ছায়াচ্ছন্ন দালানে কানাই গুপ্তকে প্রবেশ করতে দেখে চমকে উঠল অতীন। কারণ এখানকার ঠিকানা কানাইয়েরও জানবার কথা নয়। আপনি যে? গোয়েন্দাগিরিতে বেরিয়েছি। ঠাট্টাটা বুঝিয়ে দেবেন? ঠাট্টা নয়। আমার ওই চায়ের দোকানটাতে শনি প্রবেশ করলে বেরিয়ে পড়লুম।
তার সঙ্গে সঙ্গে চললো ওদের কুদৃষ্টি, শেষকালে ওদেরই গোয়েন্দার খাতায় নাম লিখিয়ে এলুম। ও, চা বানানো ছেড়ে খবর বানাচ্ছেন? বানালে ব্যবসা চলে না, একেবারে বিশুদ্ধ খাঁটি খবরই দিতে হয়। মানে যে শিকার জালে পড়েইছে আমি তার এই ফাঁসটা একটু টেনে দিই। এই তো তোমাদের হরেনের 15.5 আনা খবর ওদের কাছে পৌঁছলো, তারপর শেষ বাহুল্য খবরটা আমিই দিয়েছি। সে এখন ওই জলপাইগুড়িতে সরকারি ধর্মশালায়। এবারে বুঝি আমার পালা? ঘনিয়ে এসেছে। কাজ অনেকখানি এগিয়েছে বটু, তা আমার অংশে যেটুকু পড়লো তাতে কিছু সময় পাবে। আপনার এই ব্যবসার কথা দলের সবাই জানে? কেউ না। মাস্টারমশাই? বুদ্ধিমান, আন্দাজ করতে পারেন, কিন্তু আমাকে জিজ্ঞাসাও করেননি আর শোনেননি আমার মুখ থেকে। দেখো, ইন্দ্রনাথের প্রধান মন্ত্রী আমি, কিন্তু তার সব কথা যে আমি জানি তা মনেও করো না। হ্যাঁ, এমন কথা আছে যা আন্দাজ করতে সাহস হয় না। আমার বিশ্বাস যেন আমাদের দলের যারা আপনি ঝরে পড়ে, ইন্দ্রনাথ আমার মতোই তাদের ঝেঁটিয়ে ফেলে ওই পুলিশের 5 তলায়। বলে রাখছি, একদিন ওরই বা আমারই সাহায্যে তোমার হাতে শেষ হাত কড়িটা পড়বে, তখন কিছু মনে করো না জানো। তবে তোমার এ বাড়িতে আসার খবর বটুই প্রথম থানার কানাকানি বিভাগে জানিয়েছে, কাজেই আমাকে টেক্কা দিতে হলো। ফটোগ্রাফ তুলে ওদের কাছে দিয়েছি। এখন কাজের কথা বলি। 24 ঘন্টা সময় তোমাকে দিচ্ছি, তারপরেও যদি এখানে থাকো তাহলে আমি তোমাকে থানার পথে এগিয়ে দেব। এখান থেকে কোথায় যেতে হবে সবই স্তরে তার রাস্তাঘাটে লিখে দিয়েছি। এর অক্ষর তোমার জানা আছে, তবু মুখস্থ করেই ছিঁড়ে ফেলো। আর এই দেখো ম্যাপ, এই যে এই রাস্তার এ পাশে তোমার বাসা, স্কুল বাড়ির কোণের ঘরে। এখানে বাংলা পড়াবার মাস্টারি পেয়েছো তুমি। আর ঠিক সামনেই পুলিশের থানা, সেখানে আমার কোন এক সম্পর্কের নাতি রাইটার কনস্টেবল, তাকে আমরা রাঘব বল বলি। 3 পুরুষে পশ্চিমে বাস। থানায় গেলেই রাঘব তোমার তরঙ্গ ঘাঁটবে, পকেট ঝাড়া দেবে, গুঁতো গাঁথাও দিতে পারে। তা সেইটাকেই ভগবানের দয়া বলে মনে করো। বাঙালি মাত্রই যে শ্যালক সম্প্রদায় ভুক্ত, এই তত্ত্বটি রঘুবীরের হিন্দি ভাষায় সর্বদাই প্রকাশ পেয়ে থাকে। তা তুমি তার কোন প্রকার রূঢ় প্রতিবাদের চেষ্টা মাত্র করো না, আর প্রাণ থাকতে এদেশে ফিরে এসো না। বাইসাইকেলে রইল বাইরে, ইশারা যখনই পাবে সেই মুহূর্তে চড়ে বসো। এসো এসো বাবাজি, শেষ দিনের মতো কোলাকুলি করে নি। এসো, চলি। এই তো অন্তু পারলুম না থাকতে। অন্তু, কি কাণ্ড করলে তুমি? এলি কিচ্ছু জানি না কি করেছি। এ ঠিকানা তুমি কেমন করে জানলে? তোমার ঠিকানা তুমি তো জানাওনি। কিন্তু যে তোমাকে জানিয়েছে সে তোমার বন্ধু নয়। তাও আমি নিশ্চিত জানি, কিন্তু তোমার কোনো পথ না জানতে পারলে কতকাল তোমাকে দেখিনি বলো দেখি। ধন্য তুমি এলা। তুমি ধন্য অন্তু। যেমনি আমার বাড়িতে আসা নিষেধ হলো অমনি তো সেটা মেনে নিতে পারলে। ওটা আমার স্বাভাবিক স্পর্ধা। প্রচন্ড ইচ্ছে আমাকে অজগর সাপের মতো দিনরাত পাক দিয়ে দিয়ে পিষেছিল, তবু তাকে মানতে পারলাম না। ওরা আমাকে বলে সেন্টিমেন্টাল। মনে ঠিক করে রেখেছিল যে সংকটের সময় প্রমাণ হয়ে যাবে যে আমি ভিজে মাটিতেই তৈরি। ওরা ভাবতেই পারে না যে সেন্টিমেন্টই আমার অমোঘ শক্তি। হ্যাঁ, মাস্টার মশাই তা জানেন। এলে ব্রিটিশ সাম্রাজ্যে এই ভুতুড়ে পাড়া সৃষ্টি হবার পর থেকে আজ পর্যন্ত কোন বাঙালি ভদ্র মহিলা এই জায়গাটার স্বরূপ নির্ধারণ করেননি। তার কারণ বাংলাদেশের কোন ভদ্র মহিলার অদৃষ্টে এত বড় গরজ এমন দুঃসহ হয়ে কোনদিন প্রকাশ পায়নি। কিন্তু এলি,
আজ তুমি যে কাজ করলে সেটা অবৈধ। জানি জানি সে কথা, মানবো আমার দুর্বলতা, কিন্তু তবু ভাঙবো নিয়ম, শুধু নিজের হয়ে না তোমার হয়েও। প্রতিদিন প্রতিদিন আমার মন বলেছে যে তুমি ডাকছো আমাকে, বলো আমি এসেছি বলে তুমি তুমি খুশি হয়েছো। খুব খুব খুশি হয়েছি, এত খুশি হয়েছে যে তা প্রমাণ করবার জন্য আমি যে কোনো বিপদ স্বীকার করে নিতে রাজি আছি। না না না, তোমার কেন বিপদ হবে? যা হবার তা আমার হোক, আমারই হোক। তাহলে আমি যাই অন্তত। না, কিছুতেই না। তুমি নিয়ম ভেঙে চলে এসেছো, আর আমি নিয়ম ভেঙে এইখানে তোমাকে ধরে রাখবো। দুজনে মিলে অপরাধ সমান করে নেওয়া যাক। এলি, নতুন বিস্ময়ের বসন্তী রঙে একদিন দেখেছিলাম তোমার ওই মুখ, সে আজ যুগান্তরে পিছিয়ে গেছে। আজ সেই দিনটাকে আবাহন করা যাক এই পোড়ো ঘরটার মধ্যে। এসো, আরো কাছে এসো। রসো, ঘরটা একটু গুছিয়ে নেবার চেষ্টা করি। হায় রে, টাকের মাথায় চিরুনি চালাবার চেষ্টা। কি দেখছো? আমার ঐশ্বর্য দেখছো স্তম্ভিত হয়ে? তার যে বিরাট অংশটা দেখা যাচ্ছে না, সেইটিতেই তুমি বিস্মিত। আমাদের পা খোলসা রাখতে হয়, দৌড় মারবার সময় মানুষও পিছু রাখে না, জিনিসপত্রও না। কিছু দূরে পাটকলের মজুদদের বস্তি, তারা আমাকে মাস্টার বাবু বলে ডাকে। চিঠি পড়িয়ে নেয়, ঠিকানা লিখিয়ে নেয়, বুঝিয়ে নেয় দেনা পাওনার রসিদের সব ঠিকঠাক আছে কিনা। তা এদের কোন কোন সন্তান বৎসলার শখ যে ছেলেকে একদিন মজুর শ্রেণী থেকে হুজুর শ্রেণীতে ওঠাবে। আমার সাহায্য চায়, ফল ফুলুরি এনে দেয়, কারো ঘরে বা গরু আছে, দুধ জুগিয়ে থাকে। আর কোনে ওই যে সিন্দুকটা, ওটা কার সম্পত্তি? অলক্ষিত ঝাঁটার গুঁতোতে রাস্তা থেকে এসে পড়েছে এই ঘরটাতে একজন মাড়োয়ারি, তৃতীয়বার কার দেউলে। আমার সন্দেহ হয় যে দেউলে হওয়াটাই ওর সর্বপ্রধান ব্যবসা। এই পোড়ো দালানটা হচ্ছে ওর দুজন ভাইপোর ট্রেনিং একাডেমি। তারা রোজ ভোরবেলায় ছাতু খেয়ে কাজ করতে আসে। ওই বস্তির মেয়েদের জন্য সস্তা দামের কাপড় রাঙায়, বেচে মূলধনের সুদ দেয়, আসলে তো আশা করি কিছু কিছু শোধ করে। আর ওই গামলাগুলো, ওগুলোতে কি হয়? ওইগুলোতেই তো রঙ্গোলা হয়। তারপরে কাপড়গুলো তুলে রেখে যায় ওই বাক্সের ভিতরে। তাছাড়া ওতে আছে বস্তির মেয়েদের প্রসাধনযোগ্য নানান টুকিটাকি জিনিস, বেলোয়ারি চুড়ি, চিরুনি, ছোট আয়না, পেতলের বাজু। রক্ষে করবার ভার আমার ওপর, আর শুনেছি এই বাড়িতে নাকি একজন প্রেতাত্মা আছেন তার উপর। কলকাতায় মারওয়াড়ি জানি না কিসের দালালি করে, আমার ইংরেজি জানার লোভে আমাকে অংশীদার করে নিতে চেয়েছিল। হ্যাঁ, তবে জীবের প্রতি দয়া করে আমি রাজি হইনি। আমার আর্থিক অবস্থার সন্ধান নেবার চেষ্টায় ছিল। তা আমি বুঝিয়ে দিয়েছি যে আমার পূর্বপুরুষদের ঘরে যা ছিল মজুদ, তার 14 আনা আজ ওদেরই পূর্বপুরুষের ঘরে জন্মান্তরিত। তা এখানে তোমার মেয়াদ কতদিনের? আন্দাজ করছি 24 ঘন্টা। হ্যাঁ, ওই আঙিনায় রসে বিগলিত নানা রঙের লীলা সমানে চলবে দিনের পর দিন, আর অতীন্দ্র শুধু বিলীন হয়ে যাবে পাণ্ডুবর্ণ দূর দিগন্তে। আমার ছোঁয়াচ লেগেছে যে মারওয়াড়িটাকে, তাকে আবার ওই বেড়ি পড়া মহামারীতে না পায়, এই আমি কামনা করি। কারণ এখনো বিনা মূলধনে আমার ভাগ্যভাগী হবার সম্ভাবনা যে তার একেবারে নেই তা বলতে পারি না। তোমার ভবিষ্যৎ ঠিকানাটা? হুকুম নেই বলবার। তাহলে কি কল্পনাও করতে পারবো না যে তুমি কোথায় আছো? হ্যাঁ, কল্পনা করতে দোষ কি? মানস সরোবরের তীরটা বেশ ভালো জায়গা। অন্তু, আমাকে মাফ করো, আমাকে মাফ করো অন্তু। না, তোমাকে মাফ করবার কি আছে এলি? ভগবান যদি থাকেন, আর তাঁর যদি থাকে অসীম দয়া, তাহলে তিনি যেন আমাকে মাফ করেন। যখন তোমাকে চিনতুম না তখন তোমাকে এই রাস্তায় দাঁড় করিয়েছি। নিজেরই পাগলামির ফুল স্টিমে এই অস্থানে এসে পৌঁছিয়েছি, সে খ্যাতিটুকুও দেবে না আমাকে। দেখো, আমাকে নাবালকের কোটায় ফেলে অভিভাবকগিরি করতে এলে আমি তা সইব না বলে রাখছি। হ্যাঁ, তাছে নেমে এসো, এই মঞ্চ থেকে নেমে এসো, আমার মুখের দিকে তাকিয়ে বলো যে
এসো এসো বন্ধু, এসো, আধো আঁচলে বসো। অন্তু দোহাই তোমার, আর বাজে বকুনি বকো না। তোমার জীবিকা যে আমি ভাসিয়ে দিয়েছি, এ দুঃখ আমি কখনো কখনো ভুলতে পারবো না। আমি দেখতে পাচ্ছি যে তোমার জীবনের মূল গেছে ছিন্ন হয়ে। এতক্ষণে সেই মেয়েটির প্রকাশ হলো যে মেয়েটি রিয়েল। একটুকুতেই ধরা পড়ে যে দেশোদ্ধারের রঙ্গমঞ্চে তুমি রোম্যান্টিক। যে সংসারে কাঁসার থালায় দুধ ভাত মাছের মুড়ো তারই কেন্দ্রে বসে আছো তালপাতার পাকা হাতে নিয়ে, আর যেখানে পলিটিক্যাল ঠ্যাঙার গুঁতি সেখানে আলু থালু চুলে চোখ দুটো পাকিয়ে এসে পড়ো অপ্রকৃতিস্থতার ঝোঁকে, সহজ বুদ্ধি নিয়ে নয়। এত কথা বলতে পারো অন্তু, মেয়েরাও তোমার কাছে হার মানবে। যা, মেয়েরা আবার কথা বলতে পারে নাকি? তার তো খালি বকে। জানো এলি, কথার টর্নেডো দিয়ে এই সনাতন মূঢ়তার ভিত ভাঙবো বলে একদিন মনের মধ্যে ওই কথারই ঝোড়ো মেঘ জমে উঠেছিল, আর তোমরা বেরিয়েছ সেই মূঢ়তাকে স্বীকার করে নিয়েই তার উপরে তোমাদের জয়স্তম্ভ গাঁথতে, কেবল গায়ের জোরে, যেন কেবল গায়ের জোরে। অন্তু, আমার একটা কথা তোমাকে রাখতেই হবে। আমার আছে পৈতৃক বাড়ি, আর আছে কিছু জমা টাকা। দোহাই তোমার, বারবার দোহাই দিচ্ছি, কথা রাখো। আমার কাছে টাকা নিতে সংকোচ করো না। অন্তু, আমি জানি তোমার খুবই দরকার। হ্যাঁ, খুবই দরকার পড়লে ম্যাট্রিকুলেশনের নোট বই লেখা থেকে আরম্ভ করে কুলিগিরি পর্যন্ত খোলা আছে। আমি মানছি অন্তু যে আমার সমস্ত জমা টাকা এতদিন দেশের কাজে আমার খরচ করে ফেলা উচিত ছিল, কিন্তু উপার্জনে আমাদের সুযোগ কম বলে সঞ্চয়ে আমাদের অন্ধ আসক্তি। ভীতু আমরা, কিন্তু সেটা কেবল বাঁচবার প্রয়োজনে নয়, ভালোবাসবার প্রয়োজনে। আমার যা কিছু আছে সমস্তই যে তোমার জন্য। এই কথা যদি আজ পর্যন্ত মেয়েরা জুগিয়েছে সেবা আর পুরুষে জুগিয়েছে জীবিকা, তার বিপরীত ঘটলে মাথা হেঁট হয়। যে চাওয়া নিয়ে অসংকোচে তোমার কাছে হাত পাততে পারতাম, তাকে ঠেকিয়ে তুমি পণের বাঁধ বেঁধেছ। মনে আছে সেদিন নারায়ণী স্কুলের খাতা নিয়ে হিসেব মেলাচ্ছিলে, কাছে এসে বসে পড়লুম, ঝড়ের ঘা খেয়ে চিল যেমন ধুলোয় পড়ে তেমনি, কিন্তু তুমি মুখ তুলে চাইলে না। ওই কর্তব্যের যেমন তেমন ছাপ মারা একটা জিনিসে মেয়েদের নিষ্ঠা ওই পান্ডার পায়ে তাদের অটল ভক্তির মতন ছাড়িয়ে নেওয়া অসম্ভব। মনে মনে বললুম আরো বেশি দাম দিতে হবে বুঝি। একদিন যখন ফাটা মাথা আর কাটা দেহ নিয়ে পড়বো মাটিতে, তখন সেই ভেঙে পড়া প্রাণটাকে নেবে তুমি তোমার কোলে তুলে। তোমার সঙ্গে আর পারি না অন্তু, এটুকু তুমি না চেয়ে নিতে পারলে না? কেড়ে নিলে না কেন আমার খাতা? তুমি বুঝতে পারো না যে তোমারই সংকোচ আমাকে আরো বেশি সংকুচিত করে তোলে। এলি, আমার কুণ্ঠিত মনকে এতটুকু প্রশ্রয় দেবার জন্য তোমার মন যদি কখনো আর্দ্র হয়, আমার পক্ষ থেকে ভিক্ষে চাইবার অপেক্ষা করো না। আমি সেখানে তেমন করে চাইতে, আমার ক্ষুধার সীমা নেই, কিন্তু তাই বলে আমি পেটু এলি, যেদিন নৌকামায় খেয়া জাহাজে চড়েছিলাম, তারপর থেকে মনটা কেবলই যেন আকাশ কুসুম চয়ন করে বেড়াচ্ছে। আচ্ছা, সেদিনের কথা তোমার কাছে একটু পুরনো হয়েছে কি? না না না, একটু না। তাহলে শোনো, তোমার মনে আছে সেই যে ভারী মালগুলো নিচের ডেক থেকে গাড়িতে নিয়ে গেছে আমার বেহারি চাকরটা? কাছে ছিল একটা চামড়ার কেস, এদিক ওদিক তাকাচ্ছি কুলির অপেক্ষায়। হঠাৎ খুব নেহাত ভালো মানুষের মতন কাছে এসে বললে, কুলিচান দরকার কি, আমি নিচ্ছি। আরে হ্যাঁ করেন কি বলতে বলতেই সেটা তুমি তুলে ফেললে। তারপর আমার বিপত্তি দেখে যেন খুব একটা পুনশ্চ নিবেদনের ভঙ্গিতে বললে যে সংকোচ বোধ করেন তার কাজ করুন, আমার বাক্সটা ওই আছে, তুলে নিন, পরস্পর ঋণ শোধ হয়ে যাবে। তুলতে হলো। আমার কেসের চেয়ে সেটা অন্তত 7 গুণ ভারী। হাতলটা ধরে ডান হাতে বাঁ হাতে বদল করতে করতে টলতে রেলগাড়ি 3rd ক্লাস কামরায় যখন সেটা টেনে তুললাম, তখন সিল্কের জামা ঘামে ভিজে, নিঃশ্বাস দ্রুত আর নিস্তব্ধ অট্ট হাসি তোমার মুখে। হয়তো বা করুণা কোনো একটা জায়গায় লুকোনো ছিল, কিন্তু সেটা প্রকাশ করা সেদিন তুমি অকর্তব্য বলে মনে করেছিলে। সেদিন আমাকে মানুষ করবার মহৎ দায়িত্ব ছিল তোমারই হাতে। বলো না এমন কথা, মনে করতো লজ্জা বোধ হয়। কি ছিলুম তখন না, কি বোকা আর কি অদ্ভুত। আচ্ছা, সহ্য করেছিলে কি করে? মেয়েদের কি বুদ্ধি থাকবার কোনো দরকার নেই? থাক বা না থাক তাতে তো কিচ্ছু যায় আসে না। সেদিন যে পরিবেশের মধ্যে তুমি আমার সামনে দেখা দিয়েছিলে,
সেটা তো হায়ার ম্যাথমেটিক্স না, সেটা তো লজিক না, সেটা যাকে বলে মোহ। হ্যাঁ, ওই শঙ্করাচার্যের মতো মহামল্ল যার উপরে মুদগর পাত করে একটু টোল খাওয়াতে পারেনি। এলি জানো, তখন বেলা পড়ে এসেছে, আকাশে যাকে বলে কোণে দেখা মেঘ, আর গঙ্গার জল লাল আভায় টলটল করছে। তোমার ওই যে ছিপছিপে শরীরটি সেই রাঙা আলোর ভূমিকায় চিরদিন আকার হয়ে গেল আমার মনে। কি হলো তারপরে? তোমার ডাক শুনলুম কানে, কিন্তু এসে পড়েছি কোথায়? তোমার থেকে কত দূরে। তুমিও কি জানো তার সব বিবরণ? আমাকে জানতে দাও না কেন? জানতে দাও না কেন? বারণ মানতে হয়। হ্যাঁ, বারণ মানতে হয়। এই বারণ মানতে হয়, শুধু তাই? কি হবে এই সব কথা বললে? এলি কি কাছে এসো, আলো কমে গিয়েছে, আরো কাছে এসো। আমার চোখ দুটো এসেছে ছুটির দরবারে তোমার কাছে, একমাত্র তোমার কাছেই আমার ছুটি। এলি এই যে আমার ছুটি, অতি ছোট তার আয়তন। ওই যে তোমার দু এক গুছি অশিষ্ট চুল চোখের উপর এসে পড়েছে, চারিদিকে দিনের আলো ডুবে এলো, এর মধ্যে এই যা দেখছি, এক আশ্চর্য সত্য। এর মানে কি তা আমি কাউকে বুঝিয়ে বলতে পারবো না। কোন এক অদ্বিতীয় কবির হাতে ধরা দিতে পারল না বলে এর অব্যক্ত মাধুর্যের মধ্যে এমন গভীর বিষাদ। এলি এই যে ছোট্ট একটা অপরূপ পরিপূর্ণতা, একে চারিদিক থেকে ভ্রুকুটি করে ঘিরে আছে যত বড় নামওয়ালা, যত বড় ছায়া বলা বিকৃতি। কি বলছো অন্তু? অনেকখানি মিথ্যে। মনে পড়ছে কুলিবস্তিতে তুমি আমাকে বাসা নিতে বলেছিলে? তোমার মনের মধ্যে ছিল আমার বংশের অভিমানকে ধূলিসাৎ করবার অভিপ্রায়। তোমার সেই সমহত অধ্যাবসায় আমার মজা লাগলো। ডেমোক্রেটিক পিকনিকে নামা গেল, গাড়োয়ান পাড়াতে ঘুরলুম দাদা খুড়ো সম্পর্ক পাতিয়ে পাতিয়ে বহুবিধ মোষের গোয়াল ঘরের আশেপাশে। কিন্তু তাদেরও বুঝতে বাকি ছিল না, আর আমারও না, যে এই সম্পর্কে ছাপগুলো ধোপে টিঁকবে না। নিশ্চয়ই এমন মহৎ লোক আছেন, সব যন্ত্রেই যাঁদের সুর বাজে, এমনকি তুলোধনা যন্ত্রেও, কিন্তু আমরা নকল করতে গেলে সুর মেলে না। দেখোনি তোমাদের পাড়ার সেই খ্রিস্ট শিষ্যকে, ব্রাদার বলে যাকে তাকে বুকে চেপে ধরা, যার অনুষ্ঠানের অঙ্গ, এতে যে খ্রিস্টকে ব্যঙ্গ করা হয় মূর্খ তাও বোঝে না। কি হয়েছে তোমার অন্তু? কোন ক্ষোভের মুখে তুমি এই সমস্ত কথা বলছো? তুমি কি বলতে চাও যে কর্তব্যকে কর্তব্য বলে মানা যায় না, অরুচি কাটিয়ে দিয়েও? রুচির কথা হচ্ছে না এলে, রুচির কথা হচ্ছে না, হচ্ছে স্বভাবের কথা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বীরের কর্তব্যই করতে বলেছিলেন অত্যন্ত অরুচি সত্ত্বেও, কিন্তু কুরুক্ষেত্র চাষ করতে হবে বলে এগ্রিকালচারাল ইকোনমিক্স চর্চা করতে বলেননি। নির্বিচারে সবারই একই কর্তব্য, গুরুমশাই কানে ধরে এই কথাটা বলাতেই এই এত কৃত্রিমতার সৃষ্টি হয়েছে। আমি তোমাকে মুখের উপরে বলছি, ওদের যে পাড়ায় তুমি অহংকার করে নম্রতা করতে যাও, সেখানে তোমারও জায়গা নেই। দেবী দেবী, সবাই দেবী তোমরা। নকল দেবীর কৃত্রিম সাজ, মেয়েদের অন্য সাজের মতো ওই পুরুষ দর্জির দোকান থেকে বানানো। দেখো অন্তু, আজও বুঝতে পারিনি যে পথ তোমার নয়, সে পথ থেকে কেন তুমি জোর করে সরে আসোনি? অনেক কথা জানতুম না, অনেক কথা ভাবিনি এই পথে প্রবেশ করবার আগে। তারপর একে একে এমন সমস্ত ছেলেকে কাছে দেখলুম, বয়সে যারা ছোট না হলে আমি তাদের পায়ের ধুলো নিতুম। তারা চোখের সামনে কি দেখেছে, কি সয়েছে, কি অপমান হয়েছে তাদের, সেই সব দুর্বিষহ কথা কোথাও কোনোদিন প্রকাশ পাবে না। এরই অসহ্য ব্যথায় আমাকে খেপিয়ে তুলেছিল। বারবার মনে মনে প্রতিজ্ঞা করেছি যে ভয়ে হার মানব না, পীড়নে হার মানব না, ওই পাথরের দেয়ালে মাথা ঠুকে মরব, তবু তুড়ি মেরে উপেক্ষা করবো সেই হৃদয়হীন দেয়াল থাকে। তারপর কি তোমার মত বদলে গেল? শোনো আমার কথা। দেখো, শক্তিমানের বিরুদ্ধে যে লড়াই করে সে উপায়বিহীন হলেও সেই শক্তিমানের সমকক্ষ হয়, তাতে তার সম্মান রক্ষা হয়। সেই সম্মানের অধিকার আমি কল্পনা করেছিলাম। কিন্তু দিন যতই এগোতে থাকলো, চোখের সামনে দেখলুম যে অসাধারণ উচ্চ মনের ছেলে একটু একটু করে তার মনুষ্যত্ব খোয়াতে থাকলো। এত বড় লোকসান আর কিছুতে নেই। আমি নিশ্চিত জানতুম যে আমার কথা ওরা হেসে উড়িয়ে দেবে, কিংবা
রেগে বিদ্রুপ করবে, কিন্তু তবু ওদের আমি বলেছি যে অন্যায়কারী সমান হলেও তো তাতে আমাদের হার। মরবার আগে, পরাজয়ের আগে তো আমাদের প্রমাণ করে যেতে হবে যে আমরা মানব ধর্মে ওদের চেয়ে বড়। আমার কথা যে ওরা কেউ বোঝেনি তা নয়, কিন্তু সে কতজনই বা। তাহলে তখন ওদের ছাড়লে না কেন? আর কি ছাড়তে পারি? তখন যে শাস্তির নিষ্ঠুর জাল সম্পূর্ণ জড়িয়ে এসেছে ওদের চারদিকে, ওদের ইতিহাস নিজে দেখলুম, বুঝতে পেরেছি ওদের মর্মান্তিক কষ্ট। সেই জন্য রাগই করি আর ঘৃণাই করি, তবু বিপন্নদের ত্যাগ করতে পারি না। কিন্তু একটা কথা এই অভিজ্ঞতায় আমি সম্পূর্ণ বুঝেছি, যে রোগ সব শরীরেই দুঃখের, কিন্তু ক্ষীণ শরীরে মারাত্মক। মনুষ্যত্বের অপমান করেও কিছুদিনের মতো জয়ডঙ্কা বাজিয়ে চলতে পারে তারা, যাদের আছে বাহুবল, কিন্তু আমরা পারবো না। আগাগোড়া কলঙ্কে কালো হয়ে পরাভবের শেষ সীমায় একেবারে অখ্যাতির অন্ধকারে মিশিয়ে যাব। আমরা পারবো না। দেখো অন্তু, কিছুকাল থেকে এই ভয়ঙ্কর ট্র্যাজেডির চেহারা আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। গৌরবের আহ্বানে নেমেছিলাম, কিন্তু লজ্জা বেড়ে উঠছে প্রতিদিন। এখন আমরা কি করতে পারি বলো আমাকে? সব মানুষের সামনেই নাকি ধর্মক্ষেত্রে ধর্মযুদ্ধ আছে, সেখানে মৃতবাপিতেন লোকত্রয়ং জিতং। কিন্তু অন্তত আমাদের কজনের জন্য এই যাত্রায় সেক্ষেত্রের পথ বন্ধ। আমাদের এখানকার কর্মফল এখানেই নিঃশেষে চুকিয়ে দিয়ে চলে যেতে হবে। সব বুঝতে পারছি অন্তু, তবু আমাদের দেশের কাজ নিয়ে তুমি কিছুদিন থেকে এমন কঠিন ধিক্কার দিয়ে কথা বলো, সে আমাকে বড় বাজে। তার কারণ কি সে কথা এখন আর না বললেও হয়, সময় চলে গেছে। না তবু বলো। আমি আজ স্বীকার করব তোমার কাছে, তোমরা যাকে পেট্রিয়ট বলো, আমি সেই পেট্রিয়ট নই। না, পেট্রিয়টিজমের চেয়ে যা বড়, তাকে যারা সর্বোচ্চে না মানে, তাদের পেট্রিয়টিজম ওই কুমিরের পিঠে চড়ে পার হবার খেয়া নৌকো। মিথ্যাচরণ, নীচতা, পরস্পরকে অবিশ্বাস, ক্ষমতা লাভের চক্রান্ত, গুপ্তচর বৃত্তি, এইসব একদিন এদের টেনে নিয়ে যাবে পাঁকের তলায়। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সেই গর্তের ভেতরকার সেই কুশ্রী জগৎটার মধ্যে দিনরাত মিথ্যের বিষাক্ত হাওয়ায় তো কখনোই নিজের স্বভাবের সেই পৌরুষকে আমি রক্ষা করতে পারবো না, যাতে পৃথিবীতে কোনো বড় কাজ করতে পারা যায়, কোনো মহৎ কাজ করতে পারা যায়। এই কথা হয়তো আমি সত্য ভাষায় বলতে পারতাম, আমার কষ্ট তাই এমন নিষ্ঠুর। ফিরে এসো অন্তু। আর ফেরবার পথ নেই। কেন নেই? অজায়গায় যদি বয়সে পড়ি, সেখানকারও দায়িত্ব আছে শেষ পর্যন্ত। ফিরে এসো অন্তু। এত বছর ধরে যে বিশ্বাসের মধ্যে বাসা নিয়েছিলাম, তার ভিত তুমি ভেঙে দিয়েছো। আমাকে উদ্ধার করে নিয়ে যাও অন্তু। আমার চুপ করে থেকো না অন্তু, একটা কথা বলো। এখনই তুমি হুকুম করো, আমি ভাঙবো পণ। আমি ভুল করেছি, আমাকে মাফ করো অন্তু। উপায় নেই। কেন উপায় নেই? নিশ্চয় আছে। আমি স্বয়ংবরা, আমাকে বিয়ে করো অন্তু। আর সময় নষ্ট করতে পারবো না। গান্ধর্ব বিবাহ হোক আমাদের, সহধর্মিনী করে নিয়ে যাও তোমার পথে। বিপদের পথ হলে নিয়ে যেতাম সঙ্গে করে, কিন্তু যেখানে আমার ধর্ম নষ্ট হয়েছে, সব কথা থাক। এলে এই জীবনের নৌকা ডুবির অবসানে কিছু সত্য যদি এখনো বাকি থাকে, তার শেষ কথাটা শুনি তোমার মুখে। কি বলবো? বলো যে তুমি আমাকে ভালোবেসেছো। হ্যাঁ, বেসেছি। বলো আমি যে তোমাকে ভালোবেসেছি, সে কথা তোমার মনে থাকবে। যখন আমি থাকবো না, তখনও। আবার বলছি, কিছু নাও আমার হাত থেকে, নাও আমার এই গলার হার। না, কিছুতেই না। কেন? অভিমান। হ্যাঁ, অভিমান। এমন দিন ছিল তখন যদি দিতে প্রত্যেক গলায়, আজ দিলে পকেটে, অন্যভাবের গর্তটার মধ্যে। আমি ভিক্ষে নেব না তোমার কাছে। নাও আমাকে তোমার সঙ্গিনী করে। লোভ দেখিও না এলা, অনেকবার বলেছি আমার পথ তোমার পথ নয়। তবে সে পথ তোমারও নয়। ফিরে এসো অন্তু। নিশ্চয় যেন তুমি চলে গেলে আমি এক মুহূর্ত বাঁচবো না। তুমি ছাড়া আর কেউ নেই আমার। এ কথায় আজ যদি বা সন্দেহ করো, তাহলে একান্ত মনে আশা করি যে মৃত্যুর পর সে সন্দেহ সম্পূর্ণ ঘোচাবার একটা কোনো রাস্তা।
আমি চললাম। আরেকটু থাকো। না, কোথায় কোথায় যাচ্ছ? আমি যে কিচ্ছু জানি না আমি কোথায় যাচ্ছি। আমাকে ছেড়ে যেও না, তোমার সেবিকা, আমাকে ফেলে যেও না অন্তু। ছেড়ে দাও, ছেড়ে দাও। মাস্টার মশাই, ফিরিয়ে আনুন অন্তুকে। কথা থাক, তুমি এখানে কেন এলে? বিপদ আছে জেনে এসেছি। তোমার বিপদের কথা কে ভাবছে? এখানকার খবর তোমাকে কে দিলে? পটু। তবু বুঝতে পারলে না মতলব? বোঝবার মতো বুদ্ধি আমার ছিল না, আমার প্রাণ হাঁপিয়ে উঠেছিল। তোমাকে মারতে পারলে আমি এখনই মারতাম। যাও, ঘরে ফিরে যাও, ট্যাক্সি আছে বাইরে, যাও। এইখানেই এই গল্পের শেষ। শুধু একটু উপসংহার রয়ে গেছে। এলা ও অতীন হয়তো নিজের নিজের নিগূঢ় আকর্ষণের টানে দুটি উপগ্রহের মতো বিচ্ছিন্ন দুটো কক্ষপথে চিরকাল ঘুরে বেড়াতে পারত, কিন্তু দলের লোকের মনে হল এলাকে নিশ্চিহ্নে সরিয়ে দেওয়া প্রয়োজন। তাই বহুদিন পর অতীন আবার এলো এলার বাড়িতে। বহুদিন পর ওরা মুখোমুখি হলো এলার বাড়ির ছাদে। বাড়িতে তখন কেউ নেই। রাত তখন প্রায় 11টা। অন্তু, এ কি চেহারা তোমার? মনোহর নয়। তবে কি সত্যি? কি সত্যি? তোমাকে সর্বনেশে ব্যামোয় ধরেছে। ও নানা ডাক্তারের নানা মত, বিশ্বাস না করলেও চলে। নিশ্চয় তোমার খাওয়া হয়নি। ও কথাটা থাক। কেন এলে অন্তু, কেন এলে? এরা যে তোমাকে ধরবার অপেক্ষায় আছে। ওদের নিরাশ করতে চাই না। কেন এলে নিশ্চিত বিপদের মধ্যে? এখন উপায় কি? কেন এলুম সেই কথাটা যাবার ঠিক আগেই বলে চলে যাব। ইতিমধ্যে যতক্ষণ পারি আমি ওই কথাটাই ভুলে থাকতে চাই। এলেই আমি নিচে দরজাগুলো বন্ধ করে দিয়ে এসেছি, সব আলোর বাল্বগুলো খুলে নিয়েছি। হ্যাঁ, বাড়ি অন্ধকার। বসো এইখানে, এই ছাদের উপর বসো এইখানে। এলা, মন সহজ করো, যেন কিছু হয়নি, যেন আমরা দুজনে আছি ওই লঙ্কা কাণ্ড আরম্ভ হবার আগে সুন্দর কাণ্ডে। দেখি তোমার হাতটা দাও। দেখি তোমার হাত এখন বরফের মতো ঠান্ডা কেন? কাঁপছে যে? ভয় করছে এলি? কিসের ভয়? সমস্ত কিছুর, এই প্রত্যেক মুহূর্তটার ভয়। তোমার জন্য অন্তু, আর কিচ্ছুর জন্য নয়। এলি, মনে করতে চেষ্টা করো যে আমরা দুজনে আছি 50 কিংবা 100 বছর পরেকার এমনি একটা নিস্তব্ধ রাত্রে। বর্তমানের গণ্ডিটা নিতান্ত সংকীর্ণ, তার মধ্যে ভয়, ভাবনা, সুখ, দুঃখ সমস্ত কিরম প্রকাণ্ড তার ভান করে দেখা দেয়। মৃত্যু এসে মুখোশখানা টান মেরে ফেলে দেয়। মৃত্যু অত্যুক্তি করে না। এলি, আচ্ছা কখনো রাত্রে এরকম একলা ছাদের উপর বসে মৃত্যুর স্নিগ্ধ সুগভীর মুক্তি অনুভব করেছ, যার মধ্যে আছে চিরকালের ক্ষমা? তোমার মতো অত বড় করে দেখবার শক্তি আমার নেই অন্তু। তবু তোমাদের কথা মনে করে উদ্বেগে যখন অভিভূত হয়ে পড়ে মন, তখন এই কথাটা খুব নিশ্চিত করে অনুভব করতে চেষ্টা করি যে মরা সহজ। হ্যাঁ, মরা সহজ, খুব সহজ। তারই একটা ছবি আজ দেখেছি। আজ 3 বছর আগে এই ছাদের উপর তুমি আমার জন্মদিনের উৎসব করেছিলে, মনে আছে? খুব মনে আছে। হ্যাঁ, তোমার ভক্ত ছেলের দল সবাই এসেছিল। চিঁড়ে ভেজেছিলে, সঙ্গে ছিল কলাইশুঁটি সিদ্ধ, মরিচের গুঁড়ো ছিটানো, না? হ্যাঁ, সবাই মিলে খেলো কাড়াকাড়ি করে। কেন এলে এমন করে বেড়া আগুনের মধ্যে? জানি বাঁচবার ইচ্ছে নেই তোমার। তাই যদি হয় তাহলে কটা দিন কেবলমাত্র আমাকে দাও, তোমাকে সেবা করবার শেষ অধিকার। পায়ে পড়ি তোমার। সেবা? কি হবে সেবা? ফুটো জীবনের ঘটে ঢালবে সুধা?
তুমি জানো না কি অসহ্য ক্ষোভ আমার। শুশ্রূষা দিয়ে তার কি করতে পারো যে মানুষ আপন সত্য হারিয়েছে? সত্য হারাওনি তুমি অন্তু, সত্য তোমার অন্তরে আছে অক্ষুণ্ণ হয়ে। হারিয়েছি। বলো না এমন কথা। আমি যে কি তা যদি তুমি জানতে পারতে তাহলে তোমার মাথা থেকে পা পর্যন্ত শিউরে উঠত। অন্তু, আস্তে। অন্তু আত্মনিন্দা বাড়িয়ে তুলছো কল্পনায়। নিষ্কাম ভাবে যা তুমি করেছো তার কলঙ্ক কখনো কখনো লাগবে না তোমার স্বভাবে। স্বভাবকে হত্যা করেছি, সব হত্যার চেয়ে পাপ। কোন অহিতকে সমূলে মারতে পারিনি, সমূলে মেরেছি কেবল নিজেকে। আর সেই পাপে আজ তোমাকে হাতে পেলেও তোমার সঙ্গে মিলতে পারবো না। পানি গ্রহণ এই হাত নিয়ে, কিন্তু কেন এইসব কথা? হেলি, আজ বলা যাক যত সব হালকা কথা হাসতে হাসতে। এসো সেই জন্মদিনের ইতিবৃত্তটা শেষ করে নি। আমি মন দিতে পারছি না অন্তু। এলি, আমাদের দুজনের জীবনে মন দেবার যোগ্য যা কিছু আছে সে তো কেবল ওই রকম গোটা কয়েক হালকা দিনের মধ্যে। বলবার যোগ্য ভারী ভারী দিনই তো বহু বিস্তর। হ্যাঁ, আজ বলা যাক সেই সব হালকা কথা হাসতে হাসতে। এলি, আচ্ছা বলো, আর আমি কাঁদবো না। বলো। তোমার মনে আছে সেই যে জন্মদিনের খাওয়া হয়ে গেল, হঠাৎ নিরোধের শখ হলো যে পলাশির যুদ্ধ আবৃত্তি করবে। উঠে দাঁড়িয়ে হাত নেড়ে আউড়িয়ে গেল যে কোথা যাও ফিরে চাও সহস্র কিরণ, বারেক ফিরিয়া চাও ওগো দিনমণি। নিরোধ লোক ভালো, কিন্তু নির্দয় তার স্মরণ শক্তি। সভাটা ভেঙে ফেলবার জন্য যখন আমার মন একেবারে হন্যে হয়ে উঠেছে, তখন ওরা ভবেশকে গান গাইতে অনুরোধ করলে। ভবেশ বললে যে হারমোনিয়াম ছাড়া ও হাঁ করতে পারে না। তোমার ঘরে তো ওই পাপটা ছিল না। আমি আশান্বিত মনে ভাবছি যে এইবার উপসংহার। এমন সময় শতু খামোকা তর্ক তুলে যে মানুষ জন্মায় জন্মদিনে না জন্মতিথিতে। যত বলি থামো, সে থামে না। তর্কের মধ্যে দেশাত্মবোধের ঝাঁজ এসে লাগলো, চড়তে লাগলো গলার আওয়াজ। মানুষ জন্মায় জন্মদিনে না জন্মতিথিতে। আমার জন্মদিনকে একটা সামান্য উপলক্ষ করেছিলে। মহত্তর লক্ষ্য ছিল কর্মভাইদের একত্র করা। কোনটা লক্ষ্য আর কোনটা উপলক্ষ বাইরে থেকে বিচার করো না অন্তু। শাস্তির যোগ্য আমি, কিন্তু অন্যায় শাস্তির নয়। এলা, ভয় করছে? এলা, আচ্ছা আমাকে ভয় নেই তোমার? তোমাকে ভয়? কি যে তুমি বলো। হ্যাঁ, কি না করতে পারি আমি। পড়েছি পতনের শেষ সীমায়। সেদিন আমাদের দল অনাথা বিধবার সর্বস্ব লুট করে এনেছে। মন মতো ছিল বুড়ির গ্রাম সম্পর্কে চেনা লোক, খবর দিয়ে পথ দেখিয়ে সেই এনেছে দলকে। ছদ্মবেশের মধ্যেও বিধবা তাকে চিনতে পেরে বলে উঠল যে মনু বাবা তুই এমন কাজ করতে পারলি। তারপরে বুড়িকে আর বাঁচতে দিল না। যাকে বলি দেশের প্রয়োজন, সেই আত্মধর্মনাশের প্রয়োজনে টাকাটা এই হাত দিয়ে পৌঁছিয়েছে যথাস্থানে। আমার উপবাস ভেঙেছে সেই টাকাতে। এতদিন পরে যথার্থ দাগি হয়েছি চোরের কলঙ্কে। চোরাই মাল ছুঁয়েছি, ভোগ করেছি। চোর অতীন্দ্রের নাম বটু ফাঁস করে দিয়েছে। হ্যাঁ, পাছে প্রমাণ অভাবে শাস্তি না পাই কিংবা অল্প শাস্তি পাই, সেই জন্য পুলিশ সুপারিনটেন্ডেন্টের সঙ্গে পরামর্শ করে রেখেছে যাতে আমার মকদ্দমায় ইংরেজ ম্যাজিস্ট্রেটের আদালতে দায়ের না হয়ে বাঙালি জয়ন্ত হাজেরার এজলাসে ওঠে। সে নিশ্চিত জানে যে কাল আমি ধরা পড়বই। ইতিমধ্যে ভয় করো আমাকে, আমি নিজে ভয় করি আমার মৃত আত্মার কালো ভূতটাকে। আজ তোমার ঘরে কেউ নেই। কেন? তুমি আছো। আমার হাত থেকে তোমাকে বাঁচাবে কে? নাই বা বাঁচালে?
নাই বা বাঁচালে? তুমি জানো, তোমারই আপন মণ্ডলীতে একদিন যারা ছিল সব এলাদির দেশ ভাই, ভাই ফোঁটা দিয়েছ যাদের কপালে প্রতি বৎসর, তাদেরই মধ্যে কথা উঠেছে যে তোমার বেঁচে থাকা উচিত নয়। তাদের চেয়ে বেশি অপরাধ আমি কি করেছি? অনেক কথা জানো তুমি, অনেকের নাম ধাম পীড়ন করলে বেরিয়ে পড়বে। কখনো না। কি করে বলবো যে সেই হুকুম নিয়ে আজ আমি এখানে আসিনি? হ্যাঁ, হুকুমের জোর কত সে তো তুমি জানো এলা। সত্যি বলছো অন্তু? সত্যি? হ্যাঁ, একটা খবর পেয়েছি আমরা। ও, কি কি খবর? আজ ভোর রাত্রে পুলিশ আসবে তোমাকে ধরতে। নিশ্চিত জানতুম পুলিশ আমাকে ধরতে আসছে। কেমন করে জানলে? কাল 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 বটুর চিঠি পেয়েছি। সে খবর দিয়েছে পুলিশ আমাকে ধরবে। লিখেছে সে এখনো আমাকে বাঁচাতে পারে। কি উপায়? বলেছে যদি আমি তাকে বিয়ে করি তাহলে সে আমার জামিন হয়ে আমার দায় গ্রহণ করবে। ও, কি কি জবাব দিলে তুমি তার? আমি সেই চিঠিটার উপর লিখে দিলাম পিশাচ, আর কিছু নয়। খবর পেয়েছি যে সেই বটুই আসবে কাল পুলিশকে সঙ্গে নিয়ে। তোমার সম্মতি পেলেই তোমাকে আশ্রয় দেবার হিতব্রতে এসে উঠে পড়ে লাগবে। তার হৃদয় কোমল। মারো মারো আমাকে অন্তু তোমার নিজের হাতে। তার চেয়ে সৌভাগ্য আমার কিছুতেই হতে পারে না। অন্তু অন্তু আমার অন্তু, মারো অন্তু, এইবার মারো। একটুও ভেবো না অন্তু, আমি যে তোমার, সম্পূর্ণই তোমার, মরণেও তোমার। ওই নোংরা হাত লাগতে দিও না আমার গায়ে, আমার দেহ তোমার। এলি, এলি, যাও যাও, এখনই শুতে যাও। হুকুম করছি তুমি শুতে যাও। অন্তু 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 আমার, আমার রাজা, আমার দেবতা, তোমাকে কত ভালোবেসেছি আজ পর্যন্ত সম্পূর্ণ করে তা জানাতে পারলুম না। সেই ভালোবাসার দোহাই, মারো মারো আমাকে অন্তু, মারো তোমার নিজের হাতে। শো শো, এখানেই শো, শো, ঘুমো। ঘুম হবে না অন্তু। ঘুমাবার ওষুধ আছে আমার কাছে। কিচ্ছু দরকার নেই অন্তু। আমার চৈতন্যের শেষ মুহূর্ত তুমি নাও। ওটা কি রুমালে? ক্লোরোফর্ম? দাও দাও ওটাকে ফেলে। পিস্তলটা ছোঁয়াও আমার কপালে। আমি ভীরু নই অন্তু, জেগে থেকে যাতে মরি তোমার কোলে, তাই করো। শেষ চুম্বন আজ অপুরাণ হলো অন্তু, আমার অন্তু। রবীন্দ্রনাথ ঠাকুরের 4 অধ্যায় নাটকটি এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন এলা তৃপ্তি মিত্র, ইন্দ্রনাথ কালীপ্রসাদ ঘোষ, কানাই দেবতোষ ঘোষ, বটু উৎপল ভট্টাচার্য, সূত্রধার শাওলি মিত্র এবং অতীনের ভূমিকায় শম্ভু মিত্র, সুর দেবব্রত বিশ্বাস, প্রযোজনা বহুরূপী, নির্দেশনা শম্ভু মিত্র।